ছুটির দিনে এখানে এসে উপস্থিত হওয়ার জন্য আসলে আমি একটু বসে বসে একটু ভাবছিলাম যে কেরানীগঞ্জ জোনের নেতৃবৃন্দ যখন আমার সঙ্গে দেখা করতে আসলো যে স্যার আমরা একটা প্রোগ্রাম করতে চাই, আমি ইউরোপে যাওয়ার আগে বা আমি ইউরোপ থেকে আসার পরেও তারা এসেছিলেন। আমি বললাম যে প্রোগ্রাম করেন, কিন্তু কিছু একটা ব্যতিক্রম থাকতে হবে। এটা আমি এর আগে লালবাগ বা যখন যেখানে যাই, যখন আমার সঙ্গে তারা কথা বলতে আসে, আমি বলি যে ব্যতিক্রম মানুষ পছন্দ করে, একটু ভিন্ন। ব্যতিক্রম মানে কিন্তু হচ্ছে নতুন কিছু, ব্যতিক্রম কিন্তু পুরনো কিছুকেও একটু ভিন্নভাবে উপস্থাপন করাকেও ব্যতিক্রম। আমরা আগে চাল বস্তা করে কিনে খেতাম, তাই না? এখন কি সুন্দর প্যাকেট করে দেয়। তারপরে কি করলো, প্যাকেট করার সময় চালের ওই যে আমাদের মনে আছে আপনাদের নিশ্চয়ই, আমি আমার দাদুকে দেখতাম যে চাল বাঁচত, মোড়া চাল রান্না করা লাগে। তো সেই এরপর ওরা কি করলো, মোড়া চালের বাছার কাজটা ওরা করে পড়লো। মানে কতটা সহজ করা যায় মানুষের লাইফটা। তো পুরনো জিনিসকেও ব্যতিক্রম করে আসলে চাইলে উপস্থাপন করা যায়। এবং আমি কেরানীগঞ্জ জোনকে ধন্যবাদ দিতে চাই যে তারা বেশ কিছু ব্যতিক্রমের নমুনা আমাকে দেখিয়েছে। আরেকটা জিনিস আমি একটু অবাক হলাম, আমি বসে বসে হিসাব করছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশের 64টা জেলায় আমাদের সাংগঠনিক কার্যক্রম আছে। বাংলাদেশের 492টা উপজেলায় আমাদের সাংগঠনিক কার্যক্রম আছে। বিশ্বের প্রায় 50টা দেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম আছে। বাংলাদেশে কিন্তু এরকম এত বড় প্ল্যাটফর্ম, মানে সংখ্যা কারো কারো অনেক বেশি হইতে পারে, আমাদের চেয়ে 5 গুণ 10 গুণ বেশি হইতে পারে নাম্বার, কিন্তু সাংগঠনিক কার্যক্রম এরকম 64 জেলা, 492টা উপজেলা, 50টা দেশে, এটা বাংলাদেশে আর কারো নাই, শুধু নিজের বলার মতো গল্প। আমার তো এখন আজকে 4 বছর 7 মাস হয়ে গেছে, প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায়, ঢাকার 11টা জোন, চট্টগ্রামের 6টা জোন, বিদেশে এতগুলো দেশ আমাদের। আপনারা জানেন রিসেন্টলি আমি 3টা দেশ ঘুরে এসেছি, সব দেশে আমাদের লোকজন আছে। আমি ইটালিতে নামার পরে আমি বিমানবন্দরে দেখি আপনাদের মতোই লোকজন এখানে। মানে আমার কাছে একবারও মনে হয়নি যে আমি বিদেশে গেছি, মনে হয়েছে নিজের গলার মতো একটা গল্পের কাছে গেছি। সারা পৃথিবীতে আমাদের লোকজন ছড়িয়ে আছে। তো এত জায়গায় আমি যাচ্ছি এবং এখনো অনেক জায়গা বাকি আছে, অনেক জেলা বাকি আছে, অনেক দেশ বাকি আছে, অনেক উপজেলা বাকি আছে, অনেক জোন বাকি আছে, কিন্তু এই কেরানীগঞ্জ আমাকে 3 বার নিয়ে এসেছে। অবাক ব্যাপার। তো অন্যরা এটার জন্য মন খারাপ করবে, তাই না? আরেকটা জিনিস হচ্ছে আপনাদের প্রতিবেদন। আমি খুবই মুগ্ধ হয়েছি আপনাদের প্রতিবেদনটা দেখে। এর আগে আমি লালবাগেও এরকম প্রতিবেদন দেখেছি, খুবই ভালো লেগেছে। কিন্তু আপনাদের প্রতিবেদনে আমার বাড়তি ভালো লাগার জায়গাটা যেটা লেগেছে, সেটা হচ্ছে আমরা আগামী দিনে কি করতে চাই, এইটা আপনারা তুলে ধরেছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি করেছি, কি করছি অবশ্যই বলবো, কিন্তু আমরা কি করব সেটাও বলতে হবে। সেটা একটা পরিকল্পনা থাকতে হবে প্রত্যেকটা মানুষের। কারণ দিন শেষে আমরা এক একজন উদ্যোক্তাদের পরিকল্পনা তো থাকতেই হবে। আমি সবসময় একটা কথা বলি যে আপনি যা হতে চান, আপনি তাদের সাথে মেশেন। আপনি যদি আপনার সার্কেল যদি হয় যারা নেশা করে, যারা মাদকাসক্ত করে, যারা
মেয়েদেরকে ইফটিজিং করে বা কোথায় কাকে কিভাবে প্ররোচনা করতে হয়, প্রতারণা করতে হয়, এইসব লোকের সাথে যারা চলবে সে কিন্তু ওই দিকেই ধাবিত হবে। ইভেন আপনি যদি একজন ভালো মানুষও হন, ইভেন সরল মানুষও হন, আপনিও প্রতারিত হবেন, কারণ আপনি তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হবেন। যারা ওরা তো করতেছে, মজা করতেছে, খাচ্ছে, টাকা উড়াচ্ছে, ভালো, আমিও যাই না, মধ্যরাতে দৌড়াচ্ছে। সো দিস ইজ নট লাইফ। আপনাকে আগে ঠিক করতে হবে যে আমি কোথায় যেতে চাই, আমার পরিকল্পনা কি, আমার ভবিষ্যৎ, আগামী 1 বছরের পরিকল্পনা কি, আগামী 5 বছরের পরিকল্পনা কি, আগামী 10 বছরের পরিকল্পনা কি, এটা আপনাকে ঠিক করতে হবে। আমি আপনাদেরকে কিছু লাইভ শেয়ার করেছি বিদেশে গিয়ে। যেমন আমি সুইজারল্যান্ডের কথা যদি বলি, ওখানে আমি দেখেছি, যেহেতু আমি প্রথমবারের মতো সুইজারল্যান্ড গিয়েছি, সেই জন্য আমি সেটার কথা বলছি। ওখানে আমি দেখেছি ওখানে যে পুরো সিটি, পুরো দেশের যে ইনফ্রাস্ট্রাকচার ওরা করেছে, তাদের পরিকল্পনা ছিল 100 বছর, যে আগামী 100 বছর পরে আমার কোনটা লাগবে, সেই পরিকল্পনাটা ওরা আজকে বসে করতেছে। কিন্তু আমাদের যেটা হয়, আমরা চিন্তা করি আর আমি তো কালকে মরে যাবো। অফকোর্স এখন মরে যেতে পারি। একজন মুসলমান হিসেবে আমার প্রস্তুতি যে কোনো মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমাকে তো পরিকল্পনা করতে হবে, কার জন্য? মানুষের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। পরিকল্পনা তো থাকতে হবে, ভিশন তো থাকতে হবে, নাহলে আপনি আগাবেন কিভাবে? আপনি ছোট ছোট পিসমিল প্ল্যানিং দিয়ে আপনি আগাতে পারবেন না। কারণ আপনি 5 বছরের জন্য কোনো পরিকল্পনা করলে 10 বছর পরে বা 6 বছরের মাথায় বা 3 বছরের মাথায় আপনার ফাউন্ডেশন ভেঙে করতে হবে, ওটা দিয়ে কাজ হবে, তাই না? এখন আপনি একটা বাড়ি বানাবেন, এখন আপনি চিন্তা করলেন যে আমি আগে 2 তালা বানাবো, তারপর ওইটার উপরে 7 তালা বানাবো, তারপর ওইটার উপরে 20 তালা বানাবো। সম্ভব? আপনি 20 তালার ফাউন্ডেশন দিয়ে 2 তালা বানাতে পারবেন, তারপর আস্তে আস্তে একটা বানাবেন। সো প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি কোথায় নিজেকে নিয়ে যেতে চান, সেটা খুব ইম্পর্টেন্ট। আর জীবনে আমি আমার অভিজ্ঞতা দিয়ে, আমি আপনাদের একটা কথা বলি, আমি সব জায়গায় কথাগুলো বলি, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আপনি জীবনে যদি ইতিবাচক, যেটাকে আমরা পজিটিভিটি বলি, আপনি যদি জীবনে পজিটিভ থাকেন, আপনাকে কেউ আটকাইতে পারবে না, কোনোদিন থামাইতে পারবেন। আপনি হোঁচট খাবেন, ধাক্কা খাবেন, বাধাপ্রাপ্ত হবেন, কখনো কখনো অপমানিত হবেন, কিন্তু থামবেন না, আপনার পজিটিভিটি ছাড়বেন না। আপনি কাউকে নেগেটিভ আচরণ করবেন, সে হারবে। যে নেগেটিভ আচরণ করে সে হেরে যাবে একদিন। স্বাভাবিক হয়তো সে একটা জিনিস চিন্তা করেনি যে আমরা রাস্তাঘাটে, ধরেন আপনি রাস্তা চলছেন, এখান থেকে আপনি চট্টগ্রাম যাচ্ছেন, রাস্তার কোনো একটা জায়গায় কোনো একটা কারণে আপনার গাড়ির সাথে বা আপনার চলার পথে বা কোনো একটা পর্যায়ে কারোর সাথে আপনার একটা হিটিং হল, যেটা আপনার পছন্দ হয় না। আপনি তাকে গালি দিতে পারেন, মারতে পারেন, আঘাত করতে পারেন, প্রচন্ড ভাবে সাহস করতে পারেন, আমাদের চিনস এগুলা বলতে পারেন। না বলে দেখেন তো কেমন লাগে, এগুলা না করে দেখেন তো কেমন লাগে, অনেক সুন্দর। আমি নর্মালি গাড়ি চালাই না, তার সময় গাড়ি চালানোর জন্য এতই পাগল ছিলাম যে আমার বাবারও গাড়ি ছিল। আমার বাবা, আমি যখন লেখাপড়া করি, আমার বাবা
আমি যখন গ্রামে যেতাম, আমার বাবা যখন ঘুমাতো দুপুরবেলা এসে বালিশের নিচে থেকে চাবিটা আস্তে করে নিয়ে আমি গাড়ি স্টার্ট দিয়ে দৌড়তাম। যেই গাড়ি স্টার্ট দিয়েছি বাবা ঘুমিয়ে গেছে, এই পিছন পিছন দৌড়ে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করবে, আমি গাড়ি নিয়ে চলে গেছিলাম। তো গাড়ি চালানোর খুব শখ ছিল আমার, কিন্তু আমি বেশ কিছু বছর হয় একেবারে থেকে না গেলে, ড্রাইভার আসে নাই বা কোনো কারণে সমস্যা হয়েছে, থেকে না গেলে আমি গাড়ি চালাই। তো এরকম একদিন আমি, ড্রাইভার ছিল না, আমি তখন মিরপুর ডিএফসিতে থাকি, আমি মরণী আসতেছি, বা আমার পাশে আমার বউ, পিছনে 2 বাচ্চা। কাউসি পার হয়ে ইসিবি চক্কর, এখানে একটা গোল চক্কর আছে, ওইখানটায় গোল চক্কর ক্রস করার আগে একটা বেশ কয়েকটা গাছ আছে, ঠিক মতো দেখা যায় না কোনটা দিক থেকে কি গাড়ি এসেছে। আমার স্পিডও খুব কম ছিল, আমি সিগন্যালে ছিলাম, কিন্তু ওই দিক থেকে একটা গাড়ি এসে আমার গাড়ির পেট বরাবর করে দিয়েছে, এবং এমন এতটাই মারছে যে আমার ওই গাড়িটা পরে বের করতে গিয়ে আমার গাড়ির দরজা কেটে গাড়িটাকে বের করতে, দরজা আসে গাড়ির বডি ভেঙে গেছে, লোকজন জমে গেছে, এবং পুরো দোষটাই হচ্ছে ওই মাথায়, লোকজন জমে গেছে। আমি নামলাম গাড়ি থেকে, চুপচাপ কতক্ষণ আগে দুম ধরে বসে থাকলাম যে এটা কেন হলো। আমি প্রথমে ভাবতেছি এটা কেন হলো। দেখেন, আমি যে সবসময় বলি যে আপনারা জবাব দেওয়ার জন্য একটু সময় নেবেন, 30 সেকেন্ড, এগুলো অনেক উপকার আছে। আমি নেমেই, মানে আমার জায়গায় অন্য কেউ হলে নেমেই তাকে মায়ের ড্রাইভারদের বের করে এই জরিমানা দেয়, চুপ করে বসে আছে। ওরা ড্রাইভার এবং ওই গাড়িতে যে ভদ্রলোক ছিলেন, দুজনে নেমে এসে সরি বিরাট ভুল হয়ে গেছে, আমি নামলাম, আমি কিছু বলতেছি না, আমি নেমে দাঁড়ালাম, আমার বাচ্চাদের দিকে তাকালাম, বউর দিকে তাকালাম, আমি বললাম যে আপনি কেন এই কাজটা করবেন? বলে স্যার বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, এটা তো আমারই দোষ। সে স্বীকারও করলো, বেশিরভাগ ক্ষেত্রে স্বীকার করে না এটা অবশ্য। তো ওই ভদ্রলোক আসলো, আমরা কার্ড দিল, আমাকে বললো যে আপনি গাড়িটা আমাকে এখানে, আমি গ্যারেজ নিয়ে যাচ্ছি, আমি সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দেবো। আশেপাশের লোকজন বলে এই ধারণ ওরা পিটাম, আপনার গাড়ি এত বড় ক্ষতি করছে। আমি চুপ করে আছি, মানে ওরা আমার মুখ দিয়ে কিছু একটা শুনতে চাচ্ছে। কয়েক মিনিট পার হয়ে গেছে, এই লোক কথাও বলে না। পরে আমি গাড়ির যে মালিক, ওনার দিকে তাকিয়ে বললাম, কি ক্ষতিপূরণ দেবেন? আপনি তো আমার বাচ্চার বউকে জীবন বাঁচিয়ে দিয়েছেন, ক্ষতিটা নামে গাড়ির হয়েছে। আমরা না অনেক সময় ওই লোকটা আকার আমার দিকে হাত করে তাকিয়ে আছে, যে লোকটা বলে যাই, পরে আমি চলে আসি, আমার গাড়ির কাজ আমি নিজেই করাই। কথাটা এই জন্য বললাম, আমরা অনেক সময় খুব ক্ষুদ্র ক্ষতির দিকে তাকাই, কিন্তু আমাদের জীবনে যে আরো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত, সেখান থেকে যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে, এটা আমরা চিন্তা করি। কখনো ছোট লাভের দিকে তাকাবেন না, উদ্যোক্তাদের জন্য এটা তো কোনোভাবেই উচিত। ইমিডিয়েট লাভ, ইমিডিয়েট জিতে যাওয়া, এখনই আমাকে জিততে হবে, কথায়, তর্কে, আচরণে, ব্যবসায়, মুনাফায়, এটা করা যাবে। এইটা যদি করতে হয় তাহলে এই ফাউন্ডেশন না, এই ফাউন্ডেশন একটা শিক্ষা। কারণ আমি আমার প্রতিটা কথার মধ্যে আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি যে আপনাকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। আপনি অনেক বড় ব্যবসায়ী হলেন, অনেক টাকা হলো আপনার, আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, কিন্তু আপনি একজন খারাপ মানুষ, আপনি একজন নেগেটিভ মানুষ, আপনি মানুষকে ঠকান, মানুষকে কথা দিয়ে কথা রাখেন, আপনার সফলতা যে কষ্ট করে কোনো লাভ নেই। বিশ্বাস করেন, শান্তি পাবেন না, ঘুমাইতে পারবেন না। আমি অনেকবার বলেছি যে আমার বয়সী অনেকেরই আমি শুনলাম রাতে ঘুমাইতে নাকি ঘুমের ওষুধ লাগে। ইনশাল্লাহ আমার আর লাগে না।
এবং এটা না লাগার এখন একটা বড় কারণ হচ্ছে আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদের সফলতা, আপনাদের ভালো মানুষ, আপনাদের বন্ধন, এই পরিবারের অগ্রযাত্রা আমাকে ঘুমাতে সাহায্য করে। আমাকে একজন আপু, ছোট্ট একজন আপু এসে বলল যে স্যার, উদ্যোক্তা হওয়ার জন্য কি মনোবল দরকার? আমরা হতাশ হয়ে যাই, নানান বাধা আসে। কে যেন দাঁড়াতে নানান বাধা আসে। I want question. এই যে তার চেহারা কিন্তু আমি আর জীবনে ভুলব না, কিনা? আপনারা যখনই সুযোগ পাবেন, আমাকে না পাবেন, এখানে কেউ না কেউ আছে ভালো করছে, কেউ না কেউ আছে এখন বুকে হাত দিয়ে দরাজ গলায় বুক ফুলিয়ে বলে যে আমি একজন ভালো মানুষ। যে নিজেকে বলতে পারে আমি একজন ভালো মানুষ, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার জন্য খারাপ কাজ করা অনেক কঠিন। এটা নিজের সাথে নিজের কমিটমেন্ট, নিজের সাথে নিজের কমিটমেন্ট কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। এটা না রাখতে পারলে কষ্টটা তো উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনাকে পজিটিভ থাকতে হবে। পজিটিভ উইল গিভ ইউ এনার্জি। আপনার ভেতরে যত এনার্জি আছে সেটাকে দ্বিগুণ, 3 গুণ, 50 গুণ, 100 গুণ করতে পারে শুধুমাত্র পজিটিভ। আর আপনি যদি একবার ডাউন হয়ে যান, নেগেটিভ হন, নেগেটিভ মানুষের সঙ্গে বেসেন, আপনি হেরে যাবেন। দুনিয়াতে সবচেয়ে অভাগা এবং দুর্ভাগা মানুষ হচ্ছে নেগেটিভ মানুষ, যারা অন্যকে ছোট করে কথা বলে, অন্যকে অপমান করে, মুখ দিয়ে গালি বের করে। তাদের যে দুর্ভাগা দুনিয়াতে আর কেউ নেই। তাদের সঙ্গে কিন্তু আলটিমেটলি কেউ মিশতে চায়, তারা একা হয়ে যায়, তাদের কোনো জগৎ থাকে না, হতাশায় ভোগে, অন্যের ভালো তাদের সহ্য হয়। আপনি তেমন মানুষের সাথে মিশবেন। তবে হ্যাঁ, আপনি যদি দায়িত্ব নিতে চান যে আমি তাকে পরিবর্তন করবো, এইখানে নিয়ে আসেন। ভালো না হয়ে চান ভাই। আপনি দেখেছেন আমাদের এখানে মানে একটা নেগেটিভ কথা বলা, একটা খারাপ আচরণ করা সাহসী পায়। তার কারণ কি? কারণ আপনারা সবাই ভালো, আপনাদেরকে ভয় পান, আপনাদের ভালোবাসার, ভালো মানুষের শক্তিকে ভয় পান। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কেন এই কথাটা বারবার বলছি জানেন? ভালো মানুষ হন, ভালো মানুষ হন। বিশ্বাস করেন, আমরা যে বাংলাদেশের শহরে গেছি, আমি হয়তো দেখে যেতে পারবো, কিন্তু আমি নিশ্চিত ভাবে বলতে পারি আমাদের পরের প্রজন্ম, আপনারা এবং আপনাদের পরের প্রজন্ম, তারা একটা নতুন বাংলাদেশ গড়বে। কারণ যে ভালো মানুষের মানবিকতা আমরা তৈরি করে দিয়ে যাচ্ছি, এরা যখন দেশের, সমাজের, বিভিন্ন প্রতিষ্ঠানের, পরিবারের দায়িত্ব নেওয়া শুরু করবে, তখন দুনিয়া বদলাবে। শুধুমাত্র অসৎ উপায়ে রোজগারটা যদি আমরা বন্ধ করতে পারি, যেগুলো করে অনেকেই নিজেদেরকে প্রাউড করেন, মুখে বলেন, মনে মনে বলেন কিন্তু আমি একটা চোর, মুখে বলেন আমি অনেক কিছু করেছি, কিন্তু সে জানে সে একটা অন্যের হককে নিজে বড় হয়েছে। মানুষও জানেন, আপনারা জানেন না আপনাদের আশেপাশে
কে কি করছে জানেন না? অবশ্যই জানেন। আপনার একটা ধারণা তো আছে। তো আমরা এটা হইতে চাই না। আমাদের অল্প খাবো, অল্প থাকবে, তার মধ্যে খুশি থাকবে। আপনি আমাকে বলেন যে মানুষ যদি এতই অসুখী হতো, এতই অতৃপ্ত হইত, তাহলে বস্তিতে রাস্তার পাশে আপনি দেখেন এখন জানেন কি হাইকোর্টের সামনে রাস্তার পাশে যে মানুষটা মুখের মধ্যে চাদর দিয়ে ঘুমাচ্ছে, কেমনে ঘুমায় সেটা আমাকে বলে। কোথাও না কোথাও তার একটা তৃপ্তি তো আছে। সেটার কারণ হইতে পারে তার সন্তান, সেটার কারণ হইতে পারে তার আজকের একবেলা খাবার, সেটার কারণ হইতে পারে কোনো একজন মানুষের তার একটা ব্যবহার, সেটার কারণ হইতে পারে তার আজকের দিনে বেঁচে থাকা। আমি তো বেঁচে আছি। আপনার মন খারাপ, হাসপাতালে দেখেন, শুধুমাত্র একটু সুস্থ থাকার জন্য, একটুখানি বেঁচে থাকার জন্য কি হবে কাঁপাচ্ছে। মন খারাপ করতে কোনো লাভ নাই। অথচ আপনি সুস্থ আছেন, আপনি বলছেন আমার মন খারাপ কেন? আমরা অহেতুক অপ্রয়োজনীয় কাজ অনেক বেশি করি। তো আপনি উদ্যোক্তা হতে চান, আপনাকে সবার আগে অনেক বেশি পথ দিতে হবে। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এই সব কথা কিন্তু আমার একটা স্তরে নেই। স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। সাহসী উদ্যোক্তাদেরকে সাহসী মানুষ হইতে হবে। এবং এই সাহস মানে হচ্ছে আপনাকে রিস্ক নেওয়া জানতে হবে, ক্যালকুলেটিভ রিস্ক। কারণ আপনি সাঁতার জানেন না, আপনি যদি পানিতে নামেন আপনি ডুবে মরবেন। সেই জন্য 90 দিনের প্রশিক্ষণ, যাতে আপনি ডুবে মরতে না হয়, যাতে আপনি সাহস নিয়ে নদীতে দরকার হলে গ্রিন চ্যানেল পাড়ি দিতে পারেন। সেই জন্য আপনাকে সাহস করতে হবে। আরেকটা ঝামেলা, কাজ না করলে কিন্তু কারো কোনো দোষ হয়। আপনি কাজ করতে যাবেন, আপনার দোষ হবে, আপনার ভুল ধরবে, আপনাকে টেনে ধরবে। তো সেই জন্য যেটা হয়, আমাদের শুরু করা, লোকে কি বলবে যদি ফেল মারি? লোকে কিন্তু বলছেন, আপনি নিজেকে নিজে বলছেন যদি লোকে কিছু বলে। উদ্যোক্তাদের জীবনে যদি বলে কোনো শব্দ নেই। হয় জিতবো, নাইলে শিখবো, আমরা যদি শব্দটা ডিলিট করে দেন। আপনার বাবার ওষুধের চিকিৎসার খরচ কেউ দেন, আপনার বাসার বাজারের টাকা কেউ দেন। তো কে কি বললো আমার কিচ্ছু দেয় আসে। যারা আজকে বলছে 2-3টা বছর সময় দেন, পরিশ্রম করেন, তারাই একদিন আপনার গুণগান করবে, বলবে আমি জানতাম তুমি পারবে। এরকম ঘটনা আপনাদের অনেকের সাথে ইতিমধ্যে ঘটেছে, আমার সাথে ঘটেছে। এবং আমি আপনাদেরকে যত সেশন দেই, যত কথা বলি, যত ভিডিও দেই, প্রতিটা কথা আমার জীবনের কথা, প্রতিটা কথা আমার অবজারভেশনের কথা, প্রতিটা কথা আমি বিলিভ করি, আমি নিজে চর্চা করি, নিজে পালন করি, তবে আমাকে অনেকেই বেশ কয়েক বছর ধরে আমাকে বলছেন যে স্যার আপনি একটু সবাইকে বলেন যে সবাই যেন নামাজ পড়ে, কারণ আপনার কথা সবাই শোনে, আপনি বললে শুনবে। এই কথাটা আমাকে অনেক আঘাত করেছে। আমি প্রচন্ড ভাবে একজন ধর্ম বিশ্বাসী মানুষ, আল্লাহকে ভয় করি, ইসলামকে আমি মানি, নামাজ পড়ি। আমি আমার জীবনে সম্ভবত 8 বছর বয়সের পর থেকে কখনো রোজা ভাঙি না, এক্সেপ্ট অসুস্থ। সবসময় রোজা রাখি।
কিন্তু আমি নামাজে একটু অনিয়মিত। গত বছর করোনা হওয়ার পর থেকে আপনাদের দোয়া এই সময়টায় আসলে আজকে 29 তারিখ, আমি কিন্তু এখনো হসপিটালে। এই সময়টায় আমি যখন বাসায় আসি, আমার মা আমাকে বলে যে বাবা নামাজটা ছাড়িস না। তারপর আপনাদের সবার ভালোবাসা, সবার দোয়া, সবার আমার প্রতি চোখের পানি, কান্না, আমার জন্য রোজা রাখা, কোরআন শরীফ পড়া, সবকিছু দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে নামাজ এটা একটু ইচ্ছে, কিছু নেই। এবং হ্যাঁ, গত 1 বছরে, আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, গত 1 বছরে আমার নামাজ হয়তো কাজা হয়েছে, কিন্তু আমি 5 ওয়াক্তই করেছি। কিন্তু আমি এখনো মনে করি আমার আপনাদেরকে বলার সময় হয় নাই যে আপনারা সবাই নামাজ পড়েন, কারণ আপনি এটা পারফেক্ট করবেন। আপনার কথাটা এই জন্য বললাম যে আপনি উদ্যোক্তা হতে চান, আর আপনি সেটার পেছনে ডেডিকেশন দেবেন না, সেটার পেছনে লেগে থাকবেন না, আপনি সেটার পেছনে সময় দেবেন না, আপনি উদ্যোক্তা হতে পারবেন না। আর উদ্যোক্তা হওয়াটাই তো শুরু, ইটস নট দ্য এন্ড, ইটস দ্য বিগিনিং অফ দ্য হার্ড লাইফ, স্বাধীন জীবনের একটা শুরু। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, শুরুতেই বললাম, প্রচন্ড পজিটিভ থাকতে হবে। স্বপ্ন দেখিয়েছেন ভালো কথা, কিন্তু সে অনুযায়ী অ্যাকশন করতে হবে, সাহস করতে হবে, এবং সাহস করার জন্য আপনাকে প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে হবে, যে অভিজ্ঞতাগুলো আমরা এগিয়ে আসতে শিখেছি। এই ধরনের মিলন মেলাগুলোকে আমি এত বেশি পছন্দ করি, তার একটা বড় কারণ ওই যে আমি বলি, আপনি যা হতে চান তাদের সাথে মিলবেন, সেই সুযোগগুলো তৈরি করে দেয় এই মিলন মেলা। আরেকটা জিনিস, বাংলাদেশের এখন আমি দেখলাম কোনো একটা জেলায়, কোনো একটা জোনে একটা প্রোগ্রাম মানেই মনে হয় যেন এটা বাংলাদেশের প্রোগ্রাম। সারা দেশের বিভিন্ন জেলা থেকে, প্রবাস থেকে আমাদের মেম্বাররা, আমাদের প্রিয় শহীদরা ছুটে আসেন। আমি আজকে এখানে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জেলা থেকে অনেকে এসেছেন। এটা একটা অসাধারণ ব্যাপার। তো আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই ছুটির দিনে এরকম একটা দারুণ আয়োজন করার জন্য। তবে আমি একমত যে আমাদের বোধ এখন আর এই ছোট ঘরে হবে, আমাদের এখন একটা জোনের প্রোগ্রাম করার জন্য অনেক বড় ঘর দরকার, বড় হল দরকার। তো সেইভাবেই আমরা বেড়ে উঠছি। তবে আমি কেরানীগঞ্জ জোনকে কয়েকটা কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। আমরা ঢাকার প্রতিটা জোনে 11টা জোনকেই আমি বলবো কেরানীগঞ্জ জোন সহ আগামী ডিসেম্বরের মধ্যে আপনাদের একটি মেম্বার আপনারা 1000 করে দেবেন, যারা আমাদের নানান মানবিক সামাজিক কাজে নিজেদেরকে ইনভলভ করতে চান। এখানে এসে সবাই শিখুক, শিখে নিজেকে পরিবর্তন করুক, করে চলে যায়। আমি খুশি, আমি আনন্দিত, আমি গর্বিত, কারণ তাদের সঙ্গে একমত। এখানে আসলেই আপনাকে ভলেন্টারি করতে হবে, দায়িত্ব নিতে হবে, দরকার নেই। কিন্তু এরপরেও আমার মতো কিছু পাগল মানুষ আছে দুনিয়াতে, আপনারা যারা চায় আরেকজন মানুষের জন্য কিছু করতে, তাদেরকে আমি জায়গা দিতে পারি না। এত মানুষ চায় এত কিছু করতে, তো তা আপনারা থাকবেন, আজীবন থাকবেন। সেই প্রথম ব্যাচ থেকে শুরু করে অনেকেই আছেন, একটাই কারণ, ভালোবাসা। একটা জিনিস মনে রাখবেন, উদ্যোক্তা সবাই হবে না, যার কারণে আমি কিছু স্কিলস আপনাদেরকে তৈরি করে দিচ্ছি।
16টা স্কিলস আমরা বিনামূল্যে শেখাচ্ছি, যাতে করে আপনি জীবনে যাই করেন না কেন সেইখানে যাতে ভালো করেন, চাকরিতে গেলে চাকরিতে ভালো করেন, যে কাজে যান সেটাতে ভালো করেন। সেই জন্য কিন্তু আমরা আপনাদেরকে স্কিলস গুলোর ব্যবস্থা করে দিয়েছি, কারণ আপনি চাকরি করেন বা ব্যবসা করেন আপনার স্কিলস গুলো লাগবে। কিন্তু এই ফাউন্ডেশন আপনাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, আপনার জীবন পরিবর্তন করে দিয়েছে। আপনাকে এখন কত মানুষ ভালোবাসে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, কেউ না কেউ আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে একটু কথা বলার জন্য, একটু খাওয়ানোর জন্য বা একটু সেবা করার জন্য আপনাকে কিন্তু অপেক্ষা করে আছে। ইভেন আপনার বিদেশে যান, সেখানে একই চিন্তা, এই ভালোবাসা আপনি কোথায় পাবেন? কারণ আমি শুরু থেকে এই ফাউন্ডেশনটাকে একটা ভালোবাসার সম্পর্কে বাঁধতে চেয়েছি। আমরা যাতে চিনি সবাই সবাই, আমরা যেন জানি সবাই সবাই, একটা আত্মার সম্পর্ক যেন তৈরি হয়। আর যেখানে আত্মার সম্পর্ক তৈরি হয় সেখানে কেউ কাউকে ঠকাবে না। তো আমি কেরানীগঞ্জ জোনকে বলবো, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে আরো অনেক উদ্যোক্তা তৈরি করা সম্ভব, সেই ব্যাপারে আপনারা কাজ শুরু করেন। আমি অত্যন্ত আনন্দিত, আজকে আমি অনেক নারী উদ্যোক্তাদেরকে এখানে দেখতে পাচ্ছি। আমি তাদের জন্য একটা হাততালি আশা করছি। এবং আমাদের নারীরা ভীষণভাবে এগিয়ে যাচ্ছে। আমি আপনারা জানেন যে আমাদের বোনদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের ছেলেরা, আমাদের ভাইরা এত সম্মান করে, আমি উপভোগ করেছি। তো এটা একটা বড় ব্যাপার এই প্ল্যাটফর্ম। এবং আমাদের মেয়েদেরকে আমি উপজেলা অ্যাম্বাসেডার করছি, জেলা অ্যাম্বাসেডার করছি, মডারেটর করছি, কোর করছি। মেয়েদেরকে আমি যত দায়িত্ব দিচ্ছি, মেয়েরা আমি দেখছি তত ভালো দায়িত্ব পালন করছে, এগিয়ে যাচ্ছে, যার কারণে নারী উদ্যোক্তা বাড়ছে। এখন তারা নিজেরা আবার অন্য মেয়েদেরকে নিয়ে সংগঠিত করছে। তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেরা, এবং আমাদের মেয়েদের সবচেয়ে বড় কাস্টমার কিন্তু আমাদের প্রবাসী। তো এটা একটা বিশাল ব্যাপার তাদের জন্য, আমি বলবো আমাদের মেয়েদের জন্য। আমাদের প্রবাসীরা তাদের পরিবারের, তাদের যত শপিং আছে সব আমাদের মেয়েদের থেকে করে বিজনেস। তো এটা একটা, এই সুযোগটা যারা এখনো নিতে পারেন নাই তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেন। সৎভাবে করবেন, আজীবন সে আপনার কাছে সততার জায়গায় কখনো, কমিটমেন্টের জায়গায়, প্রাইসিং এর জায়গায়, কোয়ালিটির জায়গায় কখনো কম্প্রোমাইজ করবেন না। আর কেরানীগঞ্জে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে আপনারা আরো উদ্যোক্তা তৈরি করছেন, আপনারা সবাই ভূমিকা রাখবেন। আপনারা চায়ের আড্ডা করেন আমি জানি, সেখানেও কিন্তু হয় কি, আমি তো সারাক্ষণ শিখাচ্ছি, এখন আপনি যদি আরেকজনের পিছিয়ে একটু হাত দিয়ে বলেন এই শুরু করা, আমরা তো আছি, একটা সাহস। দুই, অ্যান্ড এখানকার যত স্কুল কলেজ, স্কুল না কলেজ, ইউনিভার্সিটি, কারিগরি কলেজ, যত কারিগরি কলেজ আছে, এখানকার শিক্ষার্থীদেরকে আমরা আমাদের বিনামূল্যে প্রশিক্ষণটা দিতে চাই। আপনারা তাদেরকে এখানে সম্পৃক্ত করেন, যাতে করে আমরা চাই আগামী দিনে যারা লেখাপড়া শেষ করবে তারা যেন একদিনও বেকার না হয়। আমরা তাদেরকে সেইভাবে তৈরি করতে চাই। এবং সেই জন্য আমরা সারা দেশে আমরা উদ্যোক্তা ক্লাব গঠনের কাজ করে যাচ্ছি। আমাদের ক্যাম্পাস অর্গানাইজিং টিম কাজ করছে, আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডাররা কাজ করছে। আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে 2 জন 3 জন 4 জন করে ক্যাম্পাস অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন, যাদেরকে আমরা নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।